আপনার সাথে কি এমন হয়েছে আপনি ডিউটিতে গিয়েছেন, যাওয়ার পর আপনি জানতে পেরেছেন যে আজকে ভিজিটর আসবে। এটা শোনার পর আমাদের সকলের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে। ভিজিটর আমাকে কি প্রশ্ন করতে পারে, কোন টপিকটা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, কি কি রেজিস্টারগুলো দেখতে পারে। আজকের এই ভিডিওটা কিন্তু সকলের জন্য নয়। এই ভিডিওটা যারা নার্সিং অফিসার আছেন বা স্টাফ নার্স, যারা স্বাস্থ্যকর্মী আছেন ইনডোরের সাথে যুক্ত, এবং নার্সিং স্টুডেন্টদের জন্য। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা আশা করছি যে কোনো ভিজিটরের বিভিন্ন যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তরগুলো এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। তার সাথে আপনারা যারা নার্সিং স্টুডেন্ট আছেন তারা বিভিন্ন ধরনের যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো থাকে সেগুলোর বিভিন্ন টপিকগুলো এই ভিডিওটার মধ্যে আছে। যেমন ব্লাড স্পিল ম্যানেজমেন্ট, মার্কারি স্পিল ম্যানেজমেন্ট, হ্যান্ড ওয়াশিং টেকনিক, 5S, একেবারে সহজভাবে বাংলা ভাষায় আমি আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তাহলে এখন শুরু করি। রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট মানেই হলো হাসপাতালের এমন সব কাজ, জায়গা বা পরিস্থিতি চিহ্নিত করা যেগুলো থেকে রোগী, কর্মী বা দর্শনার্থীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং আগেই ব্যবস্থা নিয়ে সে ঝুঁকি কমিয়ে আনা। হাসপাতালের সাধারণ রিস্কগুলো কি কি? রোগী পড়ে যাওয়া, পেশেন্ট ফল, নিডল স্টিক ইনজুরি, ব্লাড বা বডি ফ্লুইড স্পিল, ফায়ার হ্যাজার্ড, ইলেকট্রিক শক, রং পেশেন্ট, রং প্রসিডিউর, ইনফেকশন স্প্রেড ইত্যাদি। এখন আমরা রিস্ক ম্যানেজমেন্টের ধাপগুলো সিম্পল স্টেপে বুঝে নেব। প্রথম হলো রিস্ক আইডেন্টিফিকেশন। কোথায় ঝুঁকি আছে সেটা চিহ্নিত করা, যেমন ভেজা ফ্লোর, খোলা তার, ভাঙা বেড, খোলা সুচ, ভাঙা দরজা, ভাঙা গ্লাস ইত্যাদি। নাম্বার 2 হলো রিস্ক অ্যাসেসমেন্ট। ঝুঁকিটা কতটা গুরুতর সেটা বোঝা, মাইনর না মেজর না লো না হাই রিস্ক সেটা আমাদের বুঝতে হবে রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে। রিস্ক কন্ট্রোল বা প্রিভেনশন, ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া, যেমন যেখানে ওয়েট ফ্লোর সেখানে সাইন লাগানো, পিপি ব্যবহার করা, নিডল ডেস্ট্রয়ার ব্যবহার, ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার। তারপর যে দরজাটা ভাঙা সেখানে স্ট্রিক্টলি নো এন্ট্রি, বা যেখানে কাচের কিছু ভাঙা আছে সে জায়গাটাতে স্ট্রিক্টলি নো এন্ট্রি, এমনভাবে ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া। নাম্বার 4 রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন। যদি কোনো ইনসিডেন্ট ঘটে ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে, রেজিস্টারে লিখে রাখতে হবে। নাম্বার 5 রিভিউ অ্যান্ড মনিটরিং। ভবিষ্যতে আবার যেন না হয় তার জন্য ট্রেনিং, পলিসি আপডেট, সুপারভিশন এগুলো করতে হবে। এনকোয়াস বা এনকিউআইপি ভিজিটে কি কি দেখতে পারে? রিস্ক রেজিস্টার আছে কিনা, ইনসিডেন্ট রিপোর্টিংয়ের সিস্টেম আছে কিনা, স্টাফ ট্রেনিং রেকর্ড আছে কিনা, ফায়ার সেফটি অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি ব্যবস্থা আছে কিনা, পেশেন্ট সেফটি পলিসি কি, এই সমস্ত জিনিসগুলো ভিজিটে দেখতে পারে। WHO গাইডলাইন অনুযায়ী পেশেন্ট সেফটি হলো রিস্ক ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সব স্টাফের অংশগ্রহণ দরকার এতে। ভিজিটে যদি প্রশ্ন করে রিস্ক ম্যানেজমেন্ট কি, তাহলে আমরা উত্তর দেব রিস্ক ম্যানেজমেন্ট মানে হাসপাতালের সম্ভাব্য ঝুঁকিগুলো আগে চিহ্নিত করে WHO গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে রোগী ও স্টাফের নিরাপত্তা নিশ্চিত করা। নেক্সট হলো চেকলিস্ট কি? চেকলিস্ট হলো এমন একটি লিখিত তালিকা যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে কোনো কাজের সব ধাপ সঠিকভাবে করা হয়েছে কিনা এবং কিছুই বাদ পড়েনি। হাসপাতালের চেকলিস্ট কেন দরকার? ভুল কমানোর জন্য, কাজের মান একরকম রাখার জন্য, পেশেন্ট সেফটি নিশ্চিত করার জন্য, ডকুমেন্টেশন ঠিক রাখার জন্য, এনকোয়াস এনকিউআইপি ভিজিটে প্রমাণ দেখানোর জন্য। হাসপাতালের সাধারণ চেকলিস্টগুলো হলো হ্যান্ড হাইজিন চেকলিস্ট, ইকুইপমেন্ট ক্লিনিং চেকলিস্ট, ডেইলি ওয়ার্ড ইন্সপেকশন চেকলিস্ট, ওটি সেফটি চেকলিস্ট, ইনজেকশন সেফটি চেকলিস্ট, বায়োমেডিক্যাল ওয়াস্ট চেকলিস্ট, ফায়ার সেফটি চেকলিস্ট, ক্র্যাশ কার্ট চেকলিস্ট। চেকলিস্ট ব্যবহার করার সঠিক নিয়ম হলো কাজ করার সময় চেকলিস্ট ফলো করতে হবে। কাজ শেষ হলে চেকলিস্টে রাইট চিহ্ন দিতে হবে, সাথে ডেট, টাইম ও সিগনেচার দিতে হবে। সুপারভাইজার দ্বারা যাচাই থাকতে হবে। রেকর্ডগুলোকে সংরক্ষণ করতে হবে। এনকোয়াস ও এনকিউআইপি ভিজিটে কি দেখবে? চেকলিস্ট অ্যাভেলেবেল আছে কিনা, রেগুলারলি ফিল হচ্ছে কিনা, সিগনেচার ও ডেট আছে কিনা, চেকলিস্ট অনুযায়ী কাজ হচ্ছে কিনা, ওল্ড রেকর্ডগুলো সংরক্ষিত আছে কিনা। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী WHO বলে থাকে চেকলিস্ট ব্যবহার করলে মেডিকেল এরর কমে, পেশেন্ট সেফটি বৃদ্ধি পায়, টিম কমিউনিকেশন ভালো হয়। ভিজিটে যদি প্রশ্ন করে চেকলিস্ট কেন দরকার, আমরা উত্তর দেব চেকলিস্ট ব্যবহার করলে কাজের সব ধাপ সঠিকভাবে সম্পন্ন হয়, ভুল কমে, পেশেন্ট সেফটি নিশ্চিত হয় এবং WHO গাইডলাইন অনুযায়ী কোয়ালিটি বজায় থাকে। এবার নবজাতক পুনরুজ্জীবন বা নিউবর্ন রিসাসিটেশন। নবজাতক পুনরুজ্জীবন কি? নবজাতক পুনরুজ্জীবন বলতে বোঝায় জন্মের পর কোনো শিশু যদি নিজে থেকে স্বাভাবিকভাবে শ্বাস না নেয় বা হৃৎস্পন্দন দুর্বল হয়, তখন নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে শ্বাস প্রশ্বাস ও জীবন ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটাকে।
নিউবর্ন রিসাসিটেশন বা নবজাতক পুনরুজ্জীবনের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো শিশুকে দ্রুত শ্বাস নিতে সাহায্য করা, অক্সিজেনের অভাব থেকে মস্তিষ্কের ক্ষতি রোধ করা, শিশুর জীবন রক্ষা করা, জন্মকালীন মৃত্যুহার কমানো। প্রথমে যেসব জিনিস প্রস্তুত থাকতে হবে বিফোর ডেলিভারি রিসাসিটেশন কর্নারে: উষ্ণতার জন্য রেডিয়েন্ট ওয়ার্মার, পরিষ্কার শুকনো তোয়ালে 2 থেকে 3টা, নবজাতকের টুপি, শ্বাসনালী পরিষ্কারের জন্য সাকশন মেশিন, মিউকাস এক্সট্রাক্টর, সাকশন ক্যাথেটার। নবজাতককে শ্বাস প্রদানের জন্য সেলফ ইনফ্লেটিং ব্যাগ বা আম্বু ব্যাগ নিউবর্ন সাইজের, নিউবর্ন ফেস মাস্ক সঠিক সাইজ, অক্সিজেন সোর্স, পর্যবেক্ষণের জন্য স্টেথোস্কোপ, ক্লক বা টাইমার, পালস অক্সিমিটার। অন্যান্য যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো ক্লিন গ্লাভস, হ্যান্ড রাব, ওয়েস্ট বিন, নিউবর্ন রিসাসিটেশন গাইডলাইন চার্ট। এবার স্টেপ ওয়াইজ জেনে নেব কীভাবে কী করতে হবে। প্রথম স্টেপ হলো শিশুকে গ্রহণ ও উষ্ণতা দেওয়া। ইমিডিয়েটলি আফটার বার্থ কী করবে নার্স? শিশুকে সঙ্গে সঙ্গে শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছবে, ভেজা কাপড় সরিয়ে নতুন শুকনো কাপড় দেবে, শিশুকে রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে রাখবে। রেডিয়েন্ট ওয়ার্মারের যে তাপমাত্রা সেটাকে রাখতে হবে 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, নবজাতকের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য। আমাদের লক্ষ্য থাকবে শিশুর শরীর ঠান্ডা হওয়া রোধ করা। সাকশন দেওয়ার জন্য যে সাকশন ক্যাথেটার ব্যবহার করা হয় এর সাইজ প্রিটার্ম বা ছোট শিশুর জন্য থাকবে 6F এবং টার্ম বেবি বা ম্যাচিউর বেবির জন্য থাকবে 8F। বড় সাইজের যদি আপনারা সাকশন ক্যাথেটার ব্যবহার করেন সেই ক্ষেত্রে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হতে পারে নিউবর্ন বেবির। স্টেপ 3, সঠিক অবস্থান ও শ্বাস উদ্দীপনা। কি করবে এক্ষেত্রে নার্স? শিশুর মাথা সামান্য পেছনের দিকে অর্থাৎ স্নিপিং পজিশনে রাখতে হবে, পিঠে হালকা স্পর্শ বা পা ঘষে উদ্দীপনা দেওয়া। যদি দেখা যায় শিশুর শ্বাস শুরু হয় তাহলে শিশুকে পর্যবেক্ষণে রাখতে হবে। স্টেপ 4, শ্বাস না এলে ব্যাগ মাস্ক দিয়ে শ্বাস প্রদান করতে হবে। কখন ব্যাগ মাস্ক ব্যবহার হবে? শিশু শ্বাস নিচ্ছে না, অথবা শ্বাস খুব দুর্বল, অথবা হার্ট রেট 100 পার মিনিটের নিচে। এবার জেনে নেব আম্বু ব্যাগ বা সেলফ ইনফ্লেটিং ব্যাগ ব্যবহারের পদ্ধতি। নবজাতকের মুখে সঠিক সাইজের মাস্ক বসাতে হবে, মাস্ক ভালোভাবে সিল করা থাকতে হবে, মাথা সঠিক অবস্থানে রাখতে হবে, ব্যাগ আস্তে আস্তে চেপে শ্বাস দিতে হবে। শ্বাস দেওয়ার যে হার সেটা হবে প্রতি মিনিটে 40 থেকে 60 বার, প্রায় 1 সেকেন্ডে একবার। বুক উঠছে কিনা দেখতে হবে, অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। স্টেপ 5, 30 সেকেন্ড পর মূল্যায়ন। নার্স যা পর্যবেক্ষণ করবে সেগুলো হলো বুক উঠানামা করছে কিনা, শিশুর রং কেমন আছে, হৃদস্পন্দন যেটা আমরা স্টেথোস্কোপ দিয়ে দেখব। যদি হার্ট রেট 100 পার মিনিটের উপরে থাকে তাহলে পর্যবেক্ষণে রাখতে হবে, আর যদি 100 পার মিনিটের নিচে থাকে তাহলে ব্যাগ মাস্ক চালু রাখা ও ডাক্তার বা চিকিৎসককে সাথে সাথে জানাতে হবে। স্টেপ 6, পুনরুজ্জীবনের পর নার্সের কাজ শিশুকে উষ্ণ রাখা, পর্যবেক্ষণ চালু রাখা, মা ও শিশুর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যদি স্টেবল থাকে। সব পদক্ষেপ রেকর্ডে লিখে রাখতে হবে, পরিবারকে আশ্বস্ত করতে হবে। WHO বা ইউনিসেফ অনুযায়ী গুরুত্বপূর্ণ কথা: জন্মের প্রথম গোল্ডেন মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকাংশ নবজাতকের জন্য শুধু সঠিক ভেন্টিলেশনই যথেষ্ট। পরিষ্কার হাত ও সঠিক যন্ত্র ব্যবহার করা বাধ্যতামূলক। ভিজিটে এক লাইনে স্ট্যান্ডার্ড উত্তর হলো: নবজাতক পুনরুজ্জীবনে নার্স শিশুকে উষ্ণ রাখে, প্রয়োজনে সাকশন দেয়, WHO নির্দেশিকা অনুযায়ী ব্যাগ মাস্ক দিয়ে শ্বাস প্রদান করে এবং শিশুর শ্বাস ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করে। প্রথম হলো হ্যান্ড ওয়াশিং। অনেকেই বলে থাকেন হ্যান্ড ওয়াশিং 7টা স্টেপে হয়, কিন্তু WHO গাইডলাইন অনুযায়ী হ্যান্ড ওয়াশিং 10টা স্টেপেই হয়। এখন আমি আপনাদের সেটা স্ক্রিনে দেখিয়ে দেবো এবং বলবো। হ্যান্ড ওয়াশিং করার মোট সময় হলো 40 থেকে 60 সেকেন্ড। WHO অনুযায়ী হ্যান্ড ওয়াশিংয়ের ধাপসমূহ হলো: প্রথমত হলো হাত ভেজানো, পরিষ্কার জল দিয়ে 2 হাত ভালোভাবে ভিজিয়ে নিন। দ্বিতীয় স্টেপ হলো সাবান ব্যবহার, পর্যাপ্ত পরিমাণ লিকুইড সাবান বা সোপ নিন। তৃতীয়ত তালুতে তালু ঘষা, 2 হাতের তালু একসাথে ভালোভাবে ঘষতে হবে। চতুর্থ ধাপ হলো হাতের পিঠ পরিষ্কার, 1 হাতের তালু দিয়ে অন্য হাতের পিঠ ও আঙ্গুল পরিষ্কার করুন, তারপর উল্টোটা করুন। 5 নম্বর ধাপ হলো আঙ্গুলের ফাঁক পরিষ্কার, 2 হাতের আঙ্গুল ফাঁকে ফাঁকে ঢুকিয়ে ভালোভাবে ঘষতে হবে। ষষ্ঠ ধাপ হলো আঙ্গুলের পেছন দিক, আঙ্গুলগুলো ভাঁজ করে 1 হাতের তালুর উপর অন্য হাতের আঙ্গুল ঘষুন। 7 নম্বর ধাপ হলো বুড়ো আঙ্গুল পরিষ্কার, 1 হাত দিয়ে অন্য হাতের বুড়ো আঙ্গুল গোল করে ঘষুন, তারপর বদলান। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তারপর হলো 8 নম্বর ধাপ, আঙ্গুলের ডগা ও নখ পরিষ্কার, আঙ্গুলের ডগা ও নখের অংশ তালুর উপর ঘষুন। 9 নম্বর ধাপ হলো পরিষ্কার জল দিয়ে সাবান ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। 10 নম্বর ধাপ হলো শুকানো, একবার ব্যবহারযোগ্য টিস্যু বা টাওয়েল বা হ্যান্ড ড্রায়ার দিয়ে হাত শুকান। এনকোয়াস ভিজিটে এক লাইনের উত্তর: WHO গাইডলাইন অনুযায়ী হ্যান্ড ওয়াশিং হলো সাবান ও জল দিয়ে 40 থেকে 60 সেকেন্ডের নির্দিষ্ট ধাপে হাত পরিষ্কার করা। এনকোয়াসে হ্যান্ড ওয়াশিং এর গুরুত্ব জিজ্ঞেস করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে পেশেন্ট ও স্টাফ সেফটি নিশ্চিত করে, ইনফেকশন কন্ট্রোল বজায় রাখে, আউটব্রেক প্রিভেনশন, অডিট ও ইভ্যালুয়েশন সহজ করে। নেক্সট আরেকটা কমন হলো 1% হাইপোক্লোরাইড সলিউশন কিভাবে বানাতে হয়।
1% হাইড্রোক্লোরাইড সলিউশন কেন লাগে এটাও জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আমাদের বলতে হবে রক্ত পড়ে গেলে, বডি ফ্লুইড স্পিল হলে, খুব নোংরা জায়গায় পরিষ্কার করতে, ইনফেকশন ছড়ানো আটকাতে এটা করা হয়। এই সলিউশন বানাতে কি কি লাগবে? বাজারে পাওয়া ব্লিচিং লিকুইড 5%, পরিষ্কার জল, মাপার জন্য কাপ বা বোতল, গ্লাভস ও মাস্ক। বানানোর সহজ হিসাব, 1 লিটার 1% হাইড্রোক্লোরাইড সলিউশন বানাতে 200 ml ব্লিচিং লিকুইড, 800 ml জল, এই দুটো একসাথে মেশালেই হয়ে যাবে 1% হাইড্রোক্লোরাইড সলিউশন। এটা বানানোর ধাপগুলোও জিজ্ঞেস করে। প্রথম ধাপে আমরা গ্লাভস ও মাস্ক পরব, দ্বিতীয় ধাপে একটা পরিষ্কার পাত্রে 800 ml জল মেপে নেব, তৃতীয় ধাপে এবার ধীরে ধীরে 200 ml ব্লিচিং লিকুইডগুলোকে ওই জলের মধ্যে ঢালতে হবে, চতুর্থ ধাপে একটা স্টিক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল 1% হাইড্রোক্লোরাইড সলিউশন। অনেক সময় ভিজিটর আবার প্রশ্ন করে থাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বলবো প্রতিদিন নতুন করে বানানো ভালো, রোদে রাখা যাবে না, অন্য কেমিক্যালের সাথে মেশানো যাবে না, বানানোর সময় অবশ্যই পিপি ব্যবহার করতে হবে। ভিজিটরকে বলার জন্য সহজ উত্তর হলো 1% হাইড্রোক্লোরাইড বানাতে 5% ব্লিচিং লিকুইডের 200 মিলি এবং 800 মিলি জল মেশাতে হয়। মনে রাখা সহজ ট্রিক, 200 প্লিজ প্লাস 800 জল ইকুয়াল টু 1% হাইড্রোক্লোরাইড সলিউশন। 0.5% ক্লোরিন সলিউশন কিভাবে বানাতে হয়? এটা কমন প্রশ্ন ভিজিটের ক্ষেত্রে। 0.5% ক্লোরিন সলিউশন কেন লাগে? রক্ত বা বডি ফ্লুইড অল্প পরিমাণে পড়লে বেড, টেবিল, ফ্লোর পরিষ্কার করতে, ইনফেকশন ছড়ানো আটকাতে ব্যবহার করা হয়। কি কি লাগে? বাজারে পাওয়া ব্লিচিং লিকুইড 5%, পরিষ্কার জল, মাপার জন্য কাপ বা বোতল, গ্লাভস ও মাস্ক। বানানোর সবচেয়ে সহজ হিসাব, 1 লিটার 0.5% ক্লোরিন সলিউশন বানাতে 100 মিলি ব্লিচিং লিকুইড আর 900 মিলি জল, এই দুইটা ভালো করে মেশালেই তৈরি হয় 0.5% ক্লোরিন সলিউশন। বানানোর ধাপগুলোও জিজ্ঞেস করে। প্রথম ধাপ হলো গ্লাভস ও মাস্ক পরতে হবে, দ্বিতীয় ধাপ হলো একটা পরিষ্কার পাত্রে 900 ml জল নিতে হবে, তৃতীয় ধাপ হলো ধীরে ধীরে 100 ml ব্লিচিং লিকুইড ঢালতে হবে, চতুর্থ ধাপ হলো একটা স্টিক দিয়ে ভালো করে জল ও ব্লিচিং লিকুইডটাকে মেশাতে হবে। ভিজিটে বলার জন্য সহজ উত্তর, 0.5% ক্লোরিন সলিউশন বানাতে 5% ব্লিচিং লিকুইডের 100 মিলি ও 900 মিলি জল মেশাতে হয়। মনে রাখা সহজ ট্রিক, 100 ব্লিচ প্লাস 900 জল ইকুয়াল টু 0.5% ক্লোরিন সলিউশন। এরপর হলো এসটিজি কি, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন্স। এসটিজি হলো হাসপাতালের নির্ধারিত ও মানসম্মত চিকিৎসা নির্দেশিকা, যার মাধ্যমে রোগীকে সঠিক ও নিরাপদ সেবা দেওয়া হয়। সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে রোগীর জন্য সঠিক ও প্রমাণভিত্তিক চিকিৎসার নিয়ম হলো এসটিজি। ভিজিটর এসটিজি এর উদ্দেশ্য কি সেটাও জিজ্ঞেস করে থাকেন। সেক্ষেত্রে বলতে হবে রোগীর জন্য কনসিস্টেন্ট কেয়ার নিশ্চিত করা, ভুল ও ভেরিয়েশন কমানো, কস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক্স স্টেওয়ার্ডশিপ বজায় রাখা। এসটিজি ব্যবহারের উদাহরণ হলো ফিভার ম্যানেজমেন্ট, নির্দিষ্ট ড্রাগ ও ডোজ অ্যাকর্ডিং টু এজ, ডায়াবেটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্লাড সুগার মনিটরিং প্লাস ট্রিটমেন্ট প্রোটোকল, হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিপি কন্ট্রোল অ্যাকর্ডিং টু গাইডলাইন। যদি এসটিজি এর গুরুত্ব জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমাদের বলতে হবে পেশেন্ট সেফটি নিশ্চিত করে, ট্রিটমেন্ট এরর কমায়, অডিট এজ ডকুমেন্টেশন সহজ হয়, হসপিটাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় থাকে। ভিজিটরদের বলার জন্য এক লাইনের উত্তর হলো এসটিজি হলো রোগীর জন্য নির্ধারিত ও মানসম্মত চিকিৎসা নির্দেশিকা যা সঠিক ও নিরাপদ সেবা নিশ্চিত করে। আরসিএ হলো কোনো সমস্যা বা ইভেন্টের মূল কারণ খুঁজে বের করার পদ্ধতি। শুধু সমস্যা সমাধান নয়, ভবিষ্যতে একই সমস্যা না ঘটার জন্য প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়। ভিজিটর আরসিএ এর উদ্দেশ্য কি এটাও জিজ্ঞেস করে থাকেন। সেক্ষেত্রে আমাদের বলতে হবে সমস্যার মূল কারণ চিহ্নিত করা, পুনরাবৃত্তি রোধ করা, পেশেন্ট সেফটি এজ সার্ভিস কোয়ালিটি উন্নত করা। আরসি এর ধাপসমূহ, প্রবলেম আইডেন্টিফিকেশন, সমস্যা চিহ্নিত করা, ইনসিডেন্ট বা এরর কি, কোথায় ঘটেছে, কাকে প্রভাবিত করেছে। উদাহরণ মেডিসিন ডিসপেন্সিং এরর, এনএসআই অর্থাৎ নিডেল স্টিক ইনজুরি। 2 নম্বর হলো ডাটা কালেকশন, তথ্য সংগ্রহ, ঘটনার সময়, স্থান, স্টাফ ইনভলভ, পেশেন্ট ইম্প্যাক্ট ইত্যাদি। 3 নম্বর হলো রুট কজ অ্যানালাইসিস, মূল কারণ খুঁজে বের করা, ফিশবোন ডায়াগ্রাম, 5 হোয়াইস, ফ্লো চার্ট ব্যবহার করা। উদাহরণ স্টাফ শর্টেজ বা হ্রাস বা মিস্টেক। 4 নাম্বার কারেক্টিভ অ্যাজ প্রিভেন্টিভ অ্যাকশন, সিএপিএ, মূল কারণ ঠিক করা, ফিউচার রিকারেন্স প্রতিরোধের ব্যবস্থা নেওয়া। 5 মনিটরিং অ্যাজ ডকুমেন্টেশন, আরসিএ কার্যকর হচ্ছে কিনা পর্যবেক্ষণ, ইনসিডেন্ট রিপোর্ট অ্যাজ ইমপ্রুভমেন্ট রেকর্ড রাখা। ভিজিটর জিজ্ঞেস করে থাকেন আরসিএ এর গুরুত্ব কি। আমরা বলবো পেশেন্ট সেফটি নিশ্চিত করে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রমাণ করে, স্টাফ অ্যাকাউন্টেবিলিটি বাড়ায়। ভিজিটরদের দেওয়ার জন্য এক লাইনের উত্তর হলো আরসিএ হলো কোনো সমস্যা বা ইভেন্টের মূল কারণ খুঁজে বের করে ভবিষ্যতে তা যেন না ঘটে সেটার জন্য নেওয়া পদক্ষেপ। নেক্সট আরেকটা কমন টপিক হলো 5S কি। এটা ভিজিটে অবশ্যই জিজ্ঞেস করে থাকে। 5S হলো একটি ওয়ার্ক প্লেস অর্গানাইজেশন এজ স্ট্যান্ডার্ডাইজেশন মেথড, যার মাধ্যমে হাসপাতালের ওয়ার্ড, ডিপার্টমেন্ট বা ল্যাব পরিষ্কার, সুশৃঙ্খল ও নিরাপদ রাখা যায়। সহজ ভাষায় সঠিক জায়গায় সঠিক জিনিস সঠিকভাবে রাখা হয়, এটাকে বলা হয় 5S। 5S এর সম্পূর্ণ ব্যাখ্যা। প্রথম এস হলো সর্ট, সর্বপ্রথম বাছাই,
প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিস আলাদা করা। অপ্রয়োজনীয় জিনিস হলে সেটা ফেলে বা সরিয়ে রাখা। উদাহরণ এক্সপায়ার্ড মেডিসিনস আলাদা করা। দ্বিতীয় এস হলো সেট ইন অর্ডার, সঠিক স্থানে রাখা। প্রতিটি জিনিস তার নির্দিষ্ট স্থানে রাখা, অর্থাৎ যে জিনিসটা যে জায়গাতে রাখার নিয়ম সে জায়গাতেই রাখতে হবে। এতে করে সহজে খুঁজে পাওয়া যায় এমন ব্যবস্থা করা যায়। উদাহরণ ড্রাগ শেলফ বা ইনস্ট্রুমেন্ট রেক নিটলি অ্যারেঞ্জ করা। তৃতীয় এস শাইন, পরিষ্কার রাখা। ওয়ার্ড রুম নিয়মিত পরিষ্কার করা, ইকুইপমেন্ট ও ফ্লোর পরিষ্কার রাখা। উদাহরণস্বরূপ ডেইলি ক্লিনিং চেকলিস্ট, যা আমরা ক্লিনিং করার পর প্রতিদিন প্রতি শিফটে মেনটেন করে থাকি। চতুর্থ এস হলো স্ট্যান্ডার্ডাইজ, মান নির্ধারণ করা। নিয়মিত কাজের এসওপি ও রুটিন ঠিক করা, সবাই একইভাবে কাজ করবে এমন নিয়ম করা। উদাহরণ হ্যান্ড হাইজিন, লিনেন চেঞ্জিং এসওপি। পঞ্চম এস হলো সাস্টেন, রক্ষণাবেক্ষণ বা বজায় রাখা। নিয়মিত 5S প্র্যাকটিস বজায় রাখা, স্টাফ ট্রেনিং ও সুপারভিশন। আমরা যে নিয়মগুলো মেনে প্রতিদিন কাজ করি সেগুলো সঠিকভাবে করা হচ্ছে কিনা, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা সবগুলো, সেই জিনিসগুলো লক্ষ্য রাখা। উদাহরণ উইকলি অডিট অফ 5S কমপ্লায়েন্স। ভিজিটর আমাদের জিজ্ঞেস করতে পারে 5S এর গুরুত্ব কী। সেক্ষেত্রে আমরা বলবো অর্গানাইজড অ্যাজ ক্লিন এনভায়রনমেন্ট, ইনফেকশন কন্ট্রোল নিশ্চিত করা, স্টাফ এফিসিয়েন্সি বাড়ানো, পেশেন্ট সেফটি অ্যাজ স্যাটিসফ্যাকশন উন্নত করা। ভিজিটরদের বলার জন্য এক লাইনের উত্তর হলো 5S হলো হাসপাতালের কাজের জিনিসপত্র এবং পরিবেশ সুশৃঙ্খল, পরিষ্কার ও মানসম্মত রাখার পদ্ধতি। ভিজিটের জন্য মিশন, ভিশন, কোয়ালিটি, অবজেক্টিভ কী এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ভিজিটের সময় আমাদের জিজ্ঞেস করে থাকে। হসপিটাল মিশন, ভিশন এবং কোয়ালিটি অবজেক্টিভস হলো সেবার লক্ষ্য ও মান নির্ধারণের মূল ভিত্তি। নাম্বার 1 হলো মিশন। মিশন হলো হাসপাতালের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। রোগী ও সমাজের জন্য হাসপাতাল কী সেবা দিতে চায়, দৈনন্দিন কাজকর্মের দিশা নির্ধারণ করে। উদাহরণ প্রতিটি রোগীকে নিরাপদ, মানসম্মত এবং সমান সেবা প্রদান করা। নাম্বার 2 ভিশন। ভিশন হলো হাসপাতালের দূরদর্শী লক্ষ্য বা ভবিষ্যতের ছবি। হাসপাতালের কোথায় পৌঁছাতে চায়, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও মান। উদাহরণ দেশের শীর্ষমানের রোগীকেন্দ্রিক হাসপাতাল হওয়া। নাম্বার 3 কোয়ালিটি অবজেক্টিভ, মান নির্ধারণ লক্ষ্য। কোয়ালিটি অবজেক্টিভ হলো হাসপাতালের নির্দিষ্ট পরিমাপযোগ্য লক্ষ্য, যার মাধ্যমে মিশন অ্যাজ ভিশন পূরণ করা যায়। উদাহরণ ওপিডি ওয়েটিং টাইম 30 মিনিটের কম রাখা, হসপিটাল অ্যাকুরেট ইনফেকশন কমানো, পেশেন্ট স্যাটিসফ্যাকশন 90% এর বেশি রাখা। ভিজিটের সময় ভিজিটর আমাদের এগুলোর গুরুত্ব জিজ্ঞেস করে, তখন আমরা বলবো কোয়ালিটি কালচার তৈরি করে, স্টাফ এবং রোগীদের জন্য পরিষ্কার দিশা দেয়, অডিট অ্যাজ ইভ্যালুয়েশন সহজ করে, পেশেন্ট এন্টায়ার্ড কেয়ার নিশ্চিত করে। ভিজিটে আপনি যদি এক লাইনে বলতে চান তাহলে এর উত্তর হবে মিশন হলো মূল উদ্দেশ্য, ভিশন হলো ভবিষ্যতের লক্ষ্য, আর কোয়ালিটি অবজেক্টিভ হলো নির্দিষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য। নেক্সট CAPA কি বা ক্যাপা কি? ক্যাপা হলো কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। হাসপাতালে কোনো সমস্যা বা ভুল ধরা পড়লে তা সংশোধন করা এবং ভবিষ্যতে পুনরায় না ঘটার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। সহজ ভাষায় সমস্যা ঠিক করা প্লাস ভবিষ্যতে না ঘটার ব্যবস্থা করা। CAPA এর ধাপ। নাম্বার 1 প্রবলেম আইডেন্টিফিকেশন, সমস্যা চিহ্নিত করা। কোনো কাজ বা প্রক্রিয়ায় ভুল হচ্ছে তা নিশ্চিত করা। উদাহরণ মেডিসিন ডিসপেন্সিং এরর। নাম্বার 2 রুট কজ অ্যানালাইসিস, মূল কারণ খুঁজে বের করা। ফিশবোন ডায়াগ্রাম বা 5 whys ব্যবহার করে মূল কারণ শনাক্ত করা। নাম্বার 3 কারেক্টিভ অ্যাকশন, সংশোধনমূলক ব্যবস্থা, যেটা ভুল হয়েছে তা ঠিক করা। উদাহরণ স্টাফ ট্রেনিং, SOP আপডেট ইত্যাদি। নাম্বার 4 প্রিভেন্টিভ অ্যাকশন, প্রতিরোধমূলক ব্যবস্থা, ভবিষ্যতে একই ভুল না হয় তা নিশ্চিত করা। উদাহরণ চেকলিস্ট, ডাবল ভেরিফিকেশন, কালার কোডিং। নাম্বার 5 মনিটরিং অ্যাজ ডকুমেন্টেশন, CAPA কার্যকর হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, সব কার্যক্রম রেকর্ড রাখতে হবে। ভিজিটর যদি আমাদের প্রশ্ন করে CAPA এর গুরুত্ব কি হাসপাতালে, তাহলে আমরা বলবো পেশেন্ট সেফটি নিশ্চিত করা, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা, হসপিটাল স্ট্যান্ডার্ড বজায় রাখা, অডিট রেডি ডকুমেন্টেশন রাখা। যদি ভিজিটর বলে শর্টে উত্তরটা দেওয়ার জন্য, তাহলে আমরা বলবো CAPA হলো সমস্যা ধরা পড়লে তা ঠিক করা এবং ভবিষ্যতে পুনরায় না ঘটার জন্য নেওয়া ব্যবস্থার নাম হলো CAPA। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো PDCA কি। PDCA হলো একটি কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট চক্র, যার মাধ্যমে হাসপাতালের কাজ বা প্রক্রিয়া ধাপে ধাপে উন্নত করা যায়। সহজ ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে পরীক্ষা করা, উন্নতি করা, আবার পরীক্ষা করা, এটাই PDCA। PDCA এর পূর্ণরূপ। নাম্বার 1 P প্ল্যান অর্থাৎ পরিকল্পনা, সমস্যা চিহ্নিত করা, লক্ষ্য নির্ধারণ করা, কাজের ধাপ ও দায়িত্ব ঠিক করা।
উদাহরণ যেমন ওপিডিতে ওয়েটিং টাইম কমানো। আমরা যদি ওপিডিতে ওয়েটিং টাইম কমাতে চাই সেক্ষেত্রে আমাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা চিহ্নিত করতে হবে, আমাদের কি করতে হবে সেই লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং কিভাবে ধাপে ধাপে এবং দায়িত্ব নিয়ে আমরা কাজটা করব সেটা আমরা প্ল্যান বা পরিকল্পনা করব। দ্বিতীয়ত ডিতে ডু অর্থাৎ কাজ করা। আমরা যে পরিকল্পনা করলাম সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা, পাইলট বা ছোট স্কেলে পরীক্ষা করা। উদাহরণ রিসিপশন স্টাফ দ্বারা নতুন রেজিস্ট্রেশন কাউন্টার চালানো। অর্থাৎ আমরা যে ওপিডিতে ওয়েটিং টাইম কমানোর প্ল্যান করেছি বা পরিকল্পনা করেছি সেটার জন্য রিসিপশনের যে স্টাফ আছে ওনার দ্বারা নতুন করে রেজিস্ট্রেশন কাউন্টার চালানো। এতে করে কি আমাদের যে ওপিডি ওয়েটিং টাইম কমানো সেটা সম্ভব হবে কিনা সেটা পরীক্ষা করে দেখা। নাম্বার 3 সিতে চেক, পরীক্ষা বা যাচাই, কাজের ফলাফল যাচাই করা, ডাটা সংগ্রহ করা, লক্ষ্য অর্জিত হয়েছে কিনা দেখা। অর্থাৎ আমরা যে পরিকল্পনাটা করলাম ওপিডিতে ওয়েটিং টাইম কমাবো 30 মিনিটের নিচে নিয়ে আসবো, তার জন্য আমরা যে কাজটা করেছি সেটার ফলাফল ঠিক আছে কিনা সেটার ডাটাটা সংগ্রহ করে আমরা কি ওয়েটিং টাইম 30 মিনিটের কম করতে পারছি কিনা সেটা আমাদের দেখতে হবে। নাম্বার 4 অ্যাক্ট, সংশোধন বা প্রয়োগ। যদি আমরা যে কাজটা করলাম ওয়েটিং টাইম কমানোর জন্য সেটা যদি ফলাফল ভালো হয় সেক্ষেত্রে পুরো ওয়ার্ড বা ওপিডিতে এই নিয়মটাই প্রয়োগ করা। আর যদি ফলাফল না হয় সেক্ষেত্রে আমাদের কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাকে চিহ্নিত করে পুনরায় আবার পরিকল্পনা বা প্ল্যান করা। ভিজিটর যদি আমাদের জিজ্ঞেস করে এর গুরুত্ব কি সেক্ষেত্রে আমরা বলবো কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট নিশ্চিত করে, পেশেন্ট সেফটি স্যাটিসফ্যাকশন বাড়ায়, স্টাফ পারফরমেন্স মনিটর করতে সাহায্য করে। ভিজিটে দেওয়ার জন্য এক লাইনের উত্তর হলো পিডিসিএ হলো একটি চক্র যার মাধ্যমে পরিকল্পনা, কাজ করা, যাচাই ও সংশোধন করে হাসপাতালের কাজের মান উন্নত করা হয়। নেক্সট হলো প্রসেস ম্যাপিং কি। প্রসেস ম্যাপিং হলো হাসপাতালের কোনো কাজ বা সেবার শুরু থেকে শেষ পর্যন্ত সব ধাপ চিত্র বা ধাপ ভিত্তিকভাবে দেখানোর পদ্ধতি। এর মাধ্যমে বোঝা যায় কোথায় দেরি হচ্ছে, কোথায় ভুল হচ্ছে আর কোথায় উন্নতি করা যায়। প্রসেস ম্যাপিং কেন গুরুত্বপূর্ণ? কাজের ধাপ পরিষ্কার হয়, অপ্রয়োজনীয় ধাপ বাদ দেওয়া যায়, সময় ও রিসোর্স বাঁচে, পেশেন্ট সেফটি ও কোয়ালিটি উন্নত হয়। এখন প্রসেস ম্যাপিংয়ের ধাপগুলো জানব। এক হলো প্রসেস নির্বাচন, কোন কাজটা ম্যাপ করবেন। যেমন ধরুন উদাহরণস্বরূপ ওপিডি রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, ড্রাগ ডিসপেন্সিং। দ্বিতীয়ত হলো শুরু ও শেষ নির্ধারণ, কোথা থেকে শুরু করবেন কাজ, কোথায় শেষ করবেন সেটা নির্ধারণ করতে হবে। তৃতীয়ত হলো সব ধাপ লিখে নেওয়া, কে কি করে, কোন ক্রমে করে বা কিভাবে করে এগুলো লিখে নেওয়া। 4 নাম্বার হলো ফ্লো চার্ট বা ডায়াগ্রাম তৈরি, অ্যারো দিয়ে ধাপগুলোকে যুক্ত করতে হবে। 5 নাম্বার হলো সমস্যা চিহ্নিত করা, ডিলে, ডুপ্লিকেশন, এরর কোথায় হচ্ছে। 6 নাম্বার হলো উন্নতির পরিকল্পনা, ধাপ কমানো, এসওপি ঠিক করা, ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা। হাসপাতালে প্রসেস ম্যাপিংটা কিভাবে হয় এর উদাহরণ হচ্ছে ওপিডি রেজিস্ট্রেশন প্রসেস। এর মধ্যে পেশেন্ট আসে নাম্বার 1, নাম্বার 2 রেজিস্ট্রেশন কাউন্টারে যায়, নাম্বার 3 ওপিডি স্লিপ নেয়, নাম্বার 4 ডক্টর কনসালটেশন হয়, নাম্বার 5 ইনভেস্টিগেশন বা পরীক্ষা কোথায় হয়, নাম্বার 6 ফার্মাসি বা ওষুধের কাউন্টার। এতে বোঝা যায় কোথায় ভিড় বেশি, কোথায় সময় বেশি লাগছে। প্রসেস ম্যাপিংয়ের ব্যবহার ওয়েটিং টাইম কমানো, মেডিকেশন এরর কমানো, ইনফেকশন কন্ট্রোল উন্নত করা, ডকুমেন্টেশন সহজ করা। ভিজিটরদের বলার জন্য এক লাইনের উত্তর হলো প্রসেস ম্যাপিং হলো কোনো কাজে শুরু থেকে শেষ পর্যন্ত সব ধাপ চিত্রের মাধ্যমে দেখানোর পদ্ধতি যাতে কাজের মান উন্নত করা যায়। নেক্সট ভিজিটরদের করা একটা কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিডেল স্টিক ইনজুরি বা এনএসআই কি। নিডেল স্টিক ইনজুরি হলো ব্যবহৃত সুচ, সিরিঞ্জ বা অন্য কোনো ধারালো যন্ত্র দ্বারা হঠাৎ করে চামড়া ফুটো হয়ে যাওয়া বা হাতে যে কোনো জায়গায় পিক করা যার মাধ্যমে রক্তবাহিত রোগ সংক্রমণের ঝুঁকি থাকে। এটি একটি অকুপেশনাল হ্যাজার্ড। ভিজিটর যদি জিজ্ঞেস করে এনএসআই কেন বিপজ্জনক, এতে আমরা বলবো নিডেল স্টিক ইনজুরির মাধ্যমে সংক্রমণ হতে পারে এমন রোগগুলো হলো হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি। এনএসআই হলে সঙ্গে সঙ্গে কি করতে হবে আমাদের? ইমিডিয়েট অ্যাকশন, সাবান ও জল দিয়ে ধুবেন, আঘাতের জায়গা ভালোভাবে ধুয়ে নিতে হবে। জোর করে চাপ দিয়ে বা প্রেসার দিয়ে কিন্তু রক্ত বের করা যাবে না। তারপর আমরা যা করব যদি অ্যান্টিসেপটিক থাকে সেটা ব্যবহার করব, যেমন বিটাডিন, অ্যান্টিসেপটিক ক্রিম এই সমস্তগুলো ব্যবহার করা যাবে, কিন্তু কোনোভাবে ব্লিচিং বা কেমিক্যাল ব্যবহার করা যাবে না। 3 নাম্বার ধাপ হলো তাৎক্ষণিক রিপোর্ট করতে হবে, ওয়ার্ড ইনচার্জ অথবা সুপারভাইজারকে জানাতে হবে, ইনসিডেন্ট রিপোর্টিং ফর্মটা পূরণ করতে হবে। এরপরের ধাপ হলো পিইপি বা আইসিটিসিতে রেফার, ভেসেলিন ব্লাড টেস্ট, প্রয়োজনে পিইপি পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস শুরু। যদি আমাদের জিজ্ঞেস করে এনএসআই প্রতিরোধের বা প্রিভেনশনের উপায় কি,
সুচে রিকেপিং করা যাবে না। এটা হলো সবার প্রথমে আমাদের বলতে হবে। ব্যবহৃত সুচ সরাসরি নিডেল ডেস্ট্রয়ারে ফেলতে হবে। গ্লাভস ও পিপি ব্যবহার, কালার কোডেড শার্প কন্টেনার ব্যবহার করতে হবে। স্টাফদের নিয়মিত এই বিষয় নিয়ে ট্রেনিং দিতে হবে। যদি কারোর এনএসআই বা নিডেল স্টিক ইনজুরি হয় সেক্ষেত্রে ফলো আপে কি করবেন, এই প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা বলবো বেথনিন টেস্ট, 6 সপ্তাহ, 3 সপ্তাহ, 6 মাস ফলো আপ টেস্ট, প্রপার ডকুমেন্টেশন করতে হবে। এই এনএসআই বা নিডেল স্টিক ইনজুরি বিষয়টা গুরুত্বপূর্ণ কেন? এটা আমাদের স্টাফ সেফটি নিশ্চিত করে, ইনফেকশন কন্ট্রোল বজায় রাখে, বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট ঠিক রাখা, তার সাথে পেশেন্ট সেফটিও নিশ্চিত করা। ভিজিটে দেওয়ার জন্য এক লাইনের উত্তর হলো নিডেল স্টিক ইনজুরি হলো ব্যবহৃত সূচ বা ধারালো যন্ত্র দ্বারা হওয়া আঘাত যার মাধ্যমে রক্তবাহিত সংক্রমণের ঝুঁকি থাকে। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো মার্কারি স্পিল ম্যানেজমেন্ট। মার্কারি স্পিল ম্যানেজমেন্ট কি? এটা কিন্তু কমন প্রশ্ন বা টপিক যেটা ভিজিটর জিজ্ঞেস করেই। মার্কারি স্পিল ম্যানেজমেন্ট হলো হাসপাতালে মার্কারি থার্মোমিটার বা বিপি মেশিন ভেঙে গেলে নিরাপদভাবে পারদ বা মার্কারি সংগ্রহ ও পরিষ্কার করা, বিষাক্ত বাষ্প থেকে মানুষকে রক্ষা করার প্রক্রিয়া। এই মার্কারি কেন বিপজ্জনক? পারদের বাষ্প শ্বাসের মাধ্যমে যদি আমাদের শরীরে ঢুকে সেক্ষেত্রে মাথা ঘোরা, শ্বাসকষ্ট, আমাদের স্নায়ুর ক্ষতি হতে পারে। ক্লোজ রুম বা বন্ধ রুমে এর ঝুঁকি কিন্তু অনেক বেশি। এখন আমরা মার্কারি স্পিল ম্যানেজমেন্টের ধাপগুলো একে একে জেনে নেব। প্রথমত, এলাকাটাকে আলাদা করুন বা আইসোলেট দ্য এরিয়া, অর্থাৎ যে জায়গায় মার্কারি পড়বে সেই জায়গাটাকে আলাদা করতে হবে। সবাইকে দূরে সরাতে হবে। দরজা জানালা খুলে বাতাস চলাচল করাতে হবে। এসি ফ্যান যদি চালানো থাকে সেগুলো বন্ধ করতে হবে বা কোনোভাবে এসি ফ্যান চালানো যাবে না। আমাদের পিপিই পড়তে হবে, গ্লাভস, মাস্ক পরতে হবে। মার্কারি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার জন্য কাগজ, কার্ডবোর্ড দিয়ে পারদের বলগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে। তারপর ড্রপার বা সিরিজ দিয়ে সেই মার্কারিগুলো বা পারদগুলোকে তুলে নিতে হবে। স্টিকি ট্যাপ দিয়ে ছোট ছোট কণাগুলোকে তুলে নিতে হবে। তারপরের ধাপ হলো সংরক্ষণ। সংগৃহীত পারদ ওয়াটার ফিল্ড এয়ার টাইট কন্টেনারে আমাদের রাখতে হবে। কন্টেনারে মার্কারি ওয়াস্ট কথাটা লিখে লেবেল করে দিতে হবে। নেক্সট স্টেপ হলো পরিষ্কার ও বর্জ্য নিষ্পত্তি। ব্যবহৃত কাগজ, ট্যাপ, গ্লাভস, ইয়েলো বায়োমেডিক্যাল ওয়াস্ট ব্যাগে ফেলতে হবে। তারপর হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরের ধাপ হলো রিপোর্টিং করতে হবে। ইনচার্জ বা ইনফেকশন কন্ট্রোল নার্সকে জানাতে হবে। ইনসিডেন্টটা রিপোর্ট করতে হবে। ভিজিটর অনেক সময় জিজ্ঞেস করে মার্কারি স্পিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি করা যাবে না। আমাদের বলতে হবে ঝাঁটা বা মপ ব্যবহার করা যাবে না, ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা যাবে না, খালি হাতে ধরা যাবে না, ডাস্টবিনে ফেলা যাবে না। মার্কারি স্পিল ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ? এটা আমাদের স্টাফ ও পেশেন্ট সেফটি নিশ্চিত করে, টক্সিক এক্সপোজার প্রতিরোধে সাহায্য করে, ইনফেকশন এনভায়রনমেন্ট কন্ট্রোল করে, কোয়ালিটি অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড বজায় রাখে। ভিজিটে বলার জন্য এক লাইনের উত্তর হলো মার্কারি স্পিল ম্যানেজমেন্ট হলো পারদ পড়ে গেলে নিরাপদভাবে সংগ্রহ, সংরক্ষণ ও নিষ্পত্তি করার প্রক্রিয়া যাতে বিষাক্ত বাষ্পের ক্ষতি না হয়। ব্লাড স্পিল ম্যানেজমেন্ট এটাও কিন্তু ভিজিটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্লাড স্পিল ম্যানেজমেন্ট হলো হাসপাতালে রক্ত বা শরীরের তরল বডি ফ্লুইড পড়ে গেলে নিরাপদভাবে পরিষ্কার করা, সংক্রমণ ছড়ানো রোধ করা, স্টাফ ও রোগীর সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া। ব্লাড স্পিল ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ? এইচআইভি, হেপাটাইটিস বি ও সি সংক্রমণ রোধ করতে, ইনফেকশন কন্ট্রোল বজায় রাখতে, স্টাফ সেফটি নিশ্চিত করতে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ব্লাড স্পিল ম্যানেজমেন্টটা স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমত হলো পিপি ব্যবহার করতে হবে। গ্লাভস, মাস্ক, অ্যাপ্রন, শু কভার পরে নিতে হবে। দ্বিতীয়ত হলো এলাকাটাকে ঘিরে রাখতে হবে। স্পিল এরিয়াতে যেন কেউ ঢুকতে না পারে। তার সাথে ওই জায়গায় ওয়ার্নিং সাইনের বোর্ড দিয়ে দিতে হবে। তারপর হলো অ্যাবজর্ব ম্যাটেরিয়াল ব্যবহার। পেপার টাওয়াল বা কাপড় দিয়ে রক্ত শুষে নিতে হবে। নেক্সট স্টেপ হলো ডিসইনফেক্টেন্ট ব্যবহার। 1% সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করতে হবে। স্পিলের উপর ঢেলে 10 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরের ধাপ হলো পরিষ্কার করা। বাইরে থেকে ভেতর দিকে পরিষ্কার করতে হবে মপ বা কাপড় ব্যবহার করে। নেক্সট হলো বর্জ্য নিষ্পত্তি। ব্যবহার করা সব জিনিস ইয়েলো বায়োমেডিক্যাল ওয়াস্ট ব্যাগে ফেলতে হবে। এরপরের ধাপ হলো হাত ধুতে হবে। গ্লাভস খুলে সাবান ও জল দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। বড় ব্লাড স্পিল হলে অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে। স্পিল কিট ব্যবহার করতে হবে। সুপারভাইজার বা ইনচার্জকে জানাতে হবে। ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। ভিজিটে বলার জন্য এক লাইনের উত্তর হলো ব্লাড স্পিল ম্যানেজমেন্ট হলো রক্ত বা শরীরে তরল পড়ে গেলে নিরাপদভাবে পরিষ্কার করে সংক্রমণ রোধ করার প্রক্রিয়ার নাম। মনে রাখার জন্য সহজ স্টেপ হলো পিপিই, অ্যাবজর্ব, ডিসইনফেক্ট, ডিসপোজ, হ্যান্ড ওয়াশ। এখন জানবো 7 বেসিক কোয়ালিটি টুলস কি। 7 বেসিক কোয়ালিটি টুলস হলো এমন কিছু সহজ ও কার্যকর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টুল যেগুলোর মাধ্যমে হাসপাতালে সমস্যা চিহ্নিত করা, সমস্যার কারণ বের করা, কাজের মান উন্নত করা যায়। এখন জানবো 7 বেসিক কোয়ালিটি টুলসের নাম ও ব্যাখ্যা। নাম্বার 1 চেকশিট।
বিভিন্ন তথ্য সংগ্রহ ও গণনার জন্য এটা ব্যবহার করা হয়। উদাহরণ যেমন ধরুন হ্যান্ড হাইজিন কমপ্লায়েন্স, এনএসআই বা নিডল স্টিক ইনজুরির কতটা ঘটনা হয়েছে সেগুলোর সংখ্যা। নাম্বার 2 ফ্লো চার্ট। এটার মাধ্যমে কোনো কাজের ধাপগুলো ধারাবাহিকভাবে দেখানো হয়। উদাহরণ যেমন ধরুন ওপিডি থেকে ভর্তি হওয়ার প্রক্রিয়া পর্যন্ত দেখানো। নাম্বার 3 কজ অ্যাজ এফেক্ট ডায়াগ্রাম, ফিশবোন ডায়াগ্রাম। সমস্যার মূল কারণ খুঁজে বের করার জন্য। উদাহরণ ইনফেকশন বাড়ার কারণ কি হতে পারে, ম্যান, মেথড, মেশিন, মেটেরিয়াল, এনভায়রনমেন্ট ইত্যাদি। নাম্বার 4 প্যারাটো চার্ট। কোন সমস্যাটা বেশি হচ্ছে সেটাকে চিহ্নিত করতে হবে 80-20 নিয়ম অনুসরণ করে। উদাহরণ যেমন ধরুন 20% কারণেই 80% সমস্যা হচ্ছে, সেটা আমাদের বের করতে হবে। নাম্বার 5 হিস্টোগ্রাম, ডেটার বন্টন বা ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য। উদাহরণস্বরূপ এক মাসে আমাদের সংক্রমণের সংখ্যা কত হয়েছে সেটা। নাম্বার 6 কন্ট্রোল চার্ট, কোনো প্রক্রিয়া নিয়ন্ত্রণে আছে কিনা সেটা দেখা। উদাহরণস্বরূপ হ্যান্ড হাইজিন পারফরমেন্স সময়ের সাথে সাথে স্থিতিশীল কিনা দেখা। নাম্বার 7 স্ক্যাটার ডায়াগ্রাম, দুইটি বিষয়ের মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা দেখায়। উদাহরণস্বরূপ স্টাফ সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে ইনফেকশন বাড়ছে কিনা সেটা দেখতে হবে। ভিজিটে বলার জন্য এক লাইনের উত্তর হলো 7 বেসিক কোয়ালিটি টুলস হলো সমস্যার কারণ চিহ্নিত করে কাজের মান উন্নত করার জন্য ব্যবহৃত সহজ টুলসমূহ। পাস কি? পাস হলো ফায়ার এক্সটিংগুইজার সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি। হাসপাতালে ছোট আগুন লাগলে নিরাপদভাবে আগুন নেভানোর জন্য পাস অনুসরণ করা হয়। পাসের সম্পূর্ণ ব্যাখ্যা হলো নাম্বার 1 ফুল, পিন খুলুন, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইজারের সেফটি পিন খুলতে হবে। নাম্বার 2 এম, লক্ষ্য করুন, আগুনের গোড়ার দিকে যে পাইপ বা নল থাকে সেটাকে তাক করতে হবে, আগুনের শিকার দিকে নয়। নাম্বার 3 স্কুইজ, চাপ দিন, ফায়ার এক্সটিংগুইজারের যে হ্যান্ডেল থাকে সেটাতে জোরে চাপ দিতে হবে। 4 অর্থাৎ সুইপ, এদিক ওদিক করে ঝাঁকাতে হবে, আগুনের গোড়ার দিকে নলটাকে এদিক ওদিক করে স্প্রে করতে হবে। হাসপাতালে পাস কেন গুরুত্বপূর্ণ? ছোট আগুন দ্রুত নেভানো যায়, বড় দুর্ঘটনা এড়ানো যায়, রোগী ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত হয়। ভিজিটে বলার জন্য এক লাইনের উত্তর হলো পাস হলো ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করার একটি সহজ ও নিরাপদ পদ্ধতি। নেক্সট হলো রেস কি? রেস হলো হাসপাতালে ফায়ার ইমার্জেন্সি রেসপন্স পদ্ধতি। আগুন লাগলে রোগী, স্টাফ ও হাসপাতালের সম্পদকে দ্রুত ও নিরাপদভাবে রক্ষা করার জন্য রেস অনুসরণ করা হয়ে থাকে। রেসের সম্পূর্ণ ব্যাখ্যা। নাম্বার 1 রেস্কিউ, উদ্ধার করা, আগুন বা ধোঁয়ার ঝুঁকিতে থাকা রোগী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের প্রথমেই নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। নাম্বার 2 অ্যালার্ম, ফায়ার অ্যালার্ম বাজানো, ফায়ার ব্রিগেড ও কর্তৃপক্ষকে জানানো, হাসপাতালের ফায়ার কোড বা কোড রেড ঘোষণা করতে হবে। কনফাইন বা কন্টেইন, আগুন ছড়ানো বন্ধ করা, দরজা জানালা বন্ধ করা, অক্সিজেন সাপ্লাই বন্ধ করা, আগুন যেন অন্য জায়গায় না ছড়িয়ে পড়ে সেটা নিশ্চিত করা। নাম্বার 4 এক্সটিংগুইশ বা ইভাকুয়েট, নেভানো বা সরিয়ে নেওয়া, ছোট আগুন হলে ফায়ার এক্সটিংগুইজার দিয়ে নেভানো, বড় আগুন হলে নিরাপদভাবে রোগী ও স্টাফদের ইভাকুয়েট করা। হাসপাতালে রেস কেন গুরুত্বপূর্ণ? রোগীর প্রাণ রক্ষা, স্টাফদের নিরাপত্তা, আগুনের ক্ষতি কমানোর জন্য হাসপাতালের রেস খুবই গুরুত্বপূর্ণ। ভিজিটে বলার জন্য এক লাইনের উত্তর হলো রেস হলো আগুন লাগলে রোগী ও স্টাফদের নিরাপদ রাখতে অনুসরণ করা ফায়ার ইমার্জেন্সি পদ্ধতির নাম। নেক্সট হলো স্মার্ট কি? স্মার্ট হলো লক্ষ্য বা গোল নির্ধারণের একটি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট পদ্ধতি, যার মাধ্যমে হাসপাতালের কাজকে পরিকল্পিত, পরিমাপযোগ্য, বাস্তবসম্মত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করা যায়। স্মার্টের সম্পূর্ণ ব্যাখ্যা। নাম্বার 1 স্পেসিফিক, নির্দিষ্ট, লক্ষ্য পরিষ্কারভাবে বলা থাকতে হবে কি কাজ, কোথায়, কাকে নিয়ে করতে হবে। নাম্বার 2 মেজারেবল, পরিমাপযোগ্য, লক্ষ্য কতটা অর্জন করতে পেরেছি বা হয়েছে তা মাপা যাবে সংখ্যায় অথবা শতাংশে অথবা ডেটা দিয়ে। নাম্বার 3 অ্যাচিভেবল, অর্জনযোগ্য, লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে, পাওয়া সম্ভব এমন লক্ষ্য আমাদের স্থির করতে হবে। নাম্বার 5 টাইম বাউন্ড, সময় সীমাবদ্ধ, লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, সেটা হতে পারে 1 মাস, 3 মাস কিংবা 6 মাস। ভিজিটে বলার জন্য এক লাইনের উত্তর হলো স্মার্ট হলো লক্ষ্য নির্ধারণের একটি পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট, পরিমাপযোগ্য ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজের মান উন্নত করা যায়। এবার জানবো 6 সিগমা কি? 6 সিগমা হলো একটি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট মেথোডোলজি
যার মাধ্যমে হাসপাতালে কাজের ভুল বা এরর কমানো, সেবার মান উন্নত করা, রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। সহজ ভাষায় বলতে গেলে 6 সিগমা মানে প্রায় ভুলবিহীন কাজ করার পদ্ধতি। 6 সিগমা কেন গুরুত্বপূর্ণ হাসপাতালে? ওষুধ দেওয়ার ভুল কমায়, ইনফেকশন কমাতে সাহায্য করে, ডকুমেন্টেশন ঠিক রাখে, পেশেন্ট সেফটি ও স্যাটিসফ্যাকশন বাড়াতে সাহায্য করে। 6 সিগমা এর মান স্ট্যান্ডার্ড। 6 সিগমা অনুযায়ী প্রতি 10 লক্ষ সুযোগে সর্বোচ্চ 3.4টি ভুল গ্রহণযোগ্য। 3.4 ডিফেক্টস পার মিলিয়ন অপরচুনিটিস। এবার আমরা 6 সিগমার ধাপগুলো জেনে নেব। DMAIC। নাম্বার 1 ডি, ডিফাইন। সমস্যা চিহ্নিত করা। সমস্যা কি, কোথায় সমস্যা হচ্ছে, কাকে নিয়ে সমস্যা হচ্ছে তা নির্দিষ্ট করা। উদাহরণ, ইনজেকশন দেওয়ার সময় ভুল। নাম্বার 2 এম, মেজার। পরিমাপ করা। ভুল কতবার হচ্ছে তা ডেটার মাধ্যমে পরিমাপ করা বা মাপা। নাম্বার 3 এ, অ্যানালাইজ। বিশ্লেষণ করা। ভুলের মূল কারণ খুঁজে বের করতে হবে। নাম্বার 4 আই, ইমপ্রুভ। উন্নতি করা। ট্রেনিং, SOP, চেকলিস্ট দিয়ে সমস্যা কমাতে হবে। নাম্বার 5 সি, কন্ট্রোল। নিয়ন্ত্রণ রাখা। ভবিষ্যতে যেন আবার ভুল না হয় তা নিশ্চিত করতে হবে। হাসপাতালে 6 সিগমা এর উদাহরণ, হ্যান্ড হাইজিন কমপ্লায়েন্স 60% থেকে উন্নতি করে 90%-এ নিয়ে যেতে হবে। মেডিকেশন এরর বা ভুল কমাতে হবে। ওয়েটিং টাইম কমাতে হবে। ভিজিটে বলার জন্য এক লাইনের উত্তর হলো 6 সিগমা হলো এমন একটি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট পদ্ধতি যার মাধ্যমে ভুল কমিয়ে রোগীকে নিরাপদ ও মানসম্মত পরিষেবা দেওয়া হয়। স্টক অডিট ইনডোর কি? স্টক অডিট ইনডোর হলো হাসপাতালের ওয়ার্ড বা ইনডোর ইউনিটে থাকা ওষুধ, সাজ সরঞ্জাম ও ভোগ্য সামগ্রী সঠিক পরিমাণে আছে কিনা, ব্যবহারযোগ্য অবস্থায় আছে কিনা, রেকর্ডের সাথে সবকিছুর মিল আছে কিনা তা নিয়মিতভাবে যাচাই করার প্রক্রিয়ার নাম হলো স্টক অডিট ইনডোর। ইনডোর স্টক অডিট কেন করা হয়? ওষুধের ঘাটতি রোধ করতে, এক্সপায়ারি ও নষ্ট হওয়া সামগ্রী কমাতে, রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে, সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ইনডোর স্টক অডিট করা হয়। ইনডোর স্টক অডিটে কি কি দেখা হয়? কোয়ান্টিটি চেক, অর্থাৎ ওষুধ বা যে কোনো কিছুর পরিমাণ সেটা দেখা হয়। রেজিস্টারে যত লেখা আছে বাস্তবে ততটা জিনিস আছে কিনা সেটা দেখা হয়, অর্থাৎ রেজিস্টারে লেখার সাথে বাস্তবের যে বিভিন্ন ওষুধ বা সাজ সরঞ্জাম সেগুলোর মিল আছে কিনা সেটা দেখা হয়। নাম্বার 2 এক্সপায়ারি ডেট চেক, কোনো এক্সপায়ারি ড্রাগ বা আইটেম আছে কিনা সেটা দেখা হয়। নিয়ার বাই এক্সপায়ারি আলাদা করে চিহ্নিত করে রাখা হয়। নাম্বার 3 স্টোরেজ কন্ডিশন, ওষুধ ঠিকভাবে রাখা আছে কিনা, রেফ্রিজারেটর টেম্পারেচার মেনটেন হয় কিনা, হাই রিস্ক ড্রাগ আলাদা করে রাখা আছে কিনা, এই সবগুলো দেখা হয়। তার সাথে সাথে ফিফও ফলো হচ্ছে কিনা, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। নাম্বার 5 রেকর্ড ভেরিফিকেশন, স্টক রেজিস্টার আপডেট আছে কিনা, ইস্যু রিসিপ্ট ঠিক মতো লেখা আছে কিনা, এসব জিনিস দেখা হয়। হাসপাতালের ইনডোরে স্টক অডিটের গুরুত্ব হলো ড্রাগ সেফটি নিশ্চিত করা, পেশেন্ট কেয়ার আনইন্টারাপ্টেড রাখা, ট্রান্সপারেন্সি অ্যাজ অ্যাকাউন্টেবিলিটি বজায় রাখা, কোয়ালিটি অ্যাসুরেন্স প্রমাণ করা। ভিজিটরদের বলার জন্য এক লাইনের স্মার্ট উত্তর হলো স্টক অডিট ইনডোর হলো ইনডোরে থাকা ওষুধ ও সামগ্রীর পরিমাণ, এক্সপায়ারি ও রেকর্ড মিলিয়ে দেখার একটি নিয়মিত প্রক্রিয়া। ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, না হলে অফিসিয়াল লিঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।